আচ্ছা, যাই হোক, হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনাকে একটা বুঝতে হবে টোটাল বিজনেসের সিনারিও। ঠিক আছে, বিজনেসের সিনারিও বলতে কি বোঝায়, যেমন এখানে এখানে তো এখন ইনিশিয়ালি আমাকে একটা স্ট্রাকচারটা বানাতে হবে যে কোনো জিনিসের। সেই এসএপির যে বিজনেস সিনারিও, যে স্ট্রাকচারটা কীরকমভাবে হয়, সেই স্ট্রাকচারটা আমাকে এখানে বুঝে নিতে হবে। ফার্স্ট দেখুন, আগে কি ছিল, আমি আগে এই ফার্স্ট এক দুদিন কি করাতাম, বেসিক ব্যাপারটা খুব বেশি করে করাতাম, বেসিক। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো শেয়ার হয়ে গেছে তো। না, আপনি তো দেখতে পাবেন না, আমি তো দেখবো। শেয়ারিং আমি নিয়েছি। ঠিক আছে, আপনি আপনার স্ক্রিনে যা কাজ করবেন সেটা এখানে রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে। তো না, এইটা যেটা আমি এখন বোঝাচ্ছি আপনাকে, এটা তো আপনার সাউন্ডটা রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে, এরপর আপনাকে আমি এক একটা করে স্টাডি মেটেরিয়ালস খুলে দেখাবো, তারপর আপনাকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো। ঠিক আছে, আগে সিনারিওটা বলে দিই ফার্স্ট কি হয়। আগে কি ছিল, আগে আমি, আপনি দেখুন তিনটে মেটেরিয়ালস পাঠিয়েছি, ডাউনলোড নিয়েছেন? তিনটে মেটেরিয়ালসের মধ্যে দেখুন একটা আছে অ্যাসাপ মেথোডোলজি, বুঝলে? এই অ্যাসাপ মেথোডোলজিটা বেসিক্যালি কী হচ্ছে, পরে ডাউনলোড নেবেন, কোনো অসুবিধা নেই। এসএপি যখন একটা পার্টিকুলার কোম্পানিতে ইমপ্লিমেন্ট হয়, সেই ইমপ্লিমেন্ট হতে গেলে কি কি স্টেপস লাগে, কোন কোন স্টেপস ফলো করতে হয়, টোটাল এসএপি প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন স্ট্রাকচারটা কী আছে, এই জায়গাটা আগে আমি বোঝাতাম। ঠিক আছে, এবং এটা একদম পিওরলি থিওরিটিক্যাল পার্ট। এবার প্র্যাকটিক্যালি স্পিকিং কী হতো, যে স্টুডেন্ট যখন দুদিন ক্লাস করতো, দুদিন ক্লাস করে দেখতো যে সে কিন্তু আলটিমেটলি কিছু শিখতে পারলো না প্র্যাকটিক্যালি। ঠিক আছে, তো এই জন্যে আমি কি করেছি, এই এখন স্টার্টিং থেকে প্র্যাকটিক্যালটা শুরু করি। এই যে টাইপস অফ প্রজেক্ট যেটা আছে না, এটা কিন্তু প্র্যাকটিক্যাল পার্ট নয়, এটা থিওরিটিক্যাল পার্ট। ডেফিনেশন সব প্র্যাকটিক্যাল পার্ট নয়, থিওরিটিক্যাল পার্ট। থার্ড, এই যে এই সব সমস্ত ডেফিনেশনগুলো তৈরি করা আছে। ঠিক আছে, তো এবার এই সাবজেক্টটাকে সবার লাস্টে করাই। এবার সবার লাস্টে করালে কি, তখন এসএপি সাবজেক্টটা সম্বন্ধে তার পুরো আইডিয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন সে খুব ইজিলি ধরতে পারে। তো বেসিক্যালি দেখুন, আগে একটা জাস্ট সিম্পল জিনিস, যখন কোনো পার্টিকুলার কোম্পানি এসএপি ইমপ্লিমেন্ট করবে, সেক্ষেত্রে একটা টার্মিনোলজি সবার আগে আসে, সেটা হচ্ছে ক্লায়েন্ট। ঠিক আছে, আপনিও একটা বড় এমএনসিতে রয়েছেন। ঠিক আছে, এবার দেখবেন এই ক্লায়েন্ট অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কী আছে, ক্লায়েন্ট কে। ঠিক আছে, যদি কেউ জিজ্ঞেস করে, তো এবার নর্মাল অ্যান্সার কী আছে, নর্মাল অ্যান্সার হচ্ছে যারা এসএপি ইমপ্লিমেন্ট করছে। ঠিক আছে, তারা হচ্ছে আলটিমেটলি ক্লায়েন্ট। ক্লায়েন্ট কার কাছে, না এসএপি এজির কাছে, কারণ এসএপি এজি থেকে তারা সফটওয়্যারটা পারচেস করেছে। ঠিক আছে, এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই যে সফটওয়্যারটা তারা যে পারচেস করেছে, এইটাকে মিনিমাইজ করে দিন, এটা লাগবে না। তো সফটওয়্যারটা যেটা পারচেস করেছে, সফটওয়্যারটা পারচেস করাতে, তো এসএপি এজি তাকে একটা পার্টিকুলার আইডি দিয়েছে, যে আইডিটা দিয়ে সে আইডেন্টিফাই হয়ে যাচ্ছে, এই আইডিটাকে বলা হয় ক্লায়েন্ট আইডি। এই ক্লায়েন্ট আইডি কোম্পানি টু কোম্পানি ডিফারেন্ট হয়, এটা 3 ডিজিট ইউনিক আইডি। ঠিক আছে, তো হ্যাঁ দেখুন, এসএপিতে ক্লায়েন্ট বলতে কি বোঝায়, যে ক্লায়েন্ট মানে হচ্ছে যে দুটো ডেফিনেশন আছে, একটা হচ্ছে নর্মাল ডেফিনেশন আর একটা টেকনিক্যাল ডেফিনেশন। আমি একে নর্মাল ডেফিনেশনটা বলে দিই, তাহলে আপনার ক্লায়েন্ট সম্বন্ধে আইডিয়াটা হবে। ফার্স্ট হচ্ছে ক্লায়েন্ট বলতে বোঝায় যে এসএপি সফটওয়্যার যে তার কোম্পানিতে ইমপ্লিমেন্ট করছে, দ্যাট ইজ কল ক্লায়েন্ট। ক্লায়েন্ট টু হোম, ক্লায়েন্ট কার কাছে, ক্লায়েন্ট হচ্ছে এসএপি এজির কাছে, কেন এসএপি এজি থেকে সে সফটওয়্যারটা পারচেস করেছে। ঠিক আছে, এবং এসএপি এজি তার আইডেন্টিফিকেশন হিসাবে তাকে একটা পার্টিকুলার আইডি দিয়েছে, যে আইডিটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট আইডি। এই ক্লায়েন্ট আইডিটা বেসিক্যালি কি হচ্ছে,
ইউনিক হয়ে যায়, কোম্পানি টু কোম্পানি ডিফারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল ডেফিনেশন। এবার হচ্ছে টেকনিক্যাল ডেফিনেশন। এই ডেফিনেশনটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারভিউতে বললে আপনি খুব একটা স্যাটিসফাইড করতে পারবেন না। ইন্টারভিউতে যখন বলতে হবে তখন কিন্তু আপনাকে টেকনিক্যাল ডেফিনেশনটা বলতে হবে। টেকনিক্যাল ডেফিনেশনটা কি? ক্লায়েন্ট ইজ অ্যান এরিয়া অফ কনফিগারেশন। ক্লায়েন্ট ইজ অ্যান এরিয়া অফ কনফিগারেশন। ব্যাপারটা কীরকম হলো? আপনি দেখুন, আজকে আপনি একটা সার্ভার অ্যাক্সেস নিয়েছেন, আপনাকেও কিন্তু একটা আইডি দিয়েছেন, আপনি ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু সার্ভারে অ্যাক্সেস করছেন। যখন সার্ভারে অ্যাক্সেস করছেন তখনই কিন্তু ওখানে গিয়ে কনফিগার করতে পারছেন কোনো যেটা আপনার দরকার। ঠিক আছে, তো এইখানে যখন আপনি একটা পার্টিকুলার এসএপি সফটওয়্যার পারচেস করবেন, এই এসএপি সফটওয়্যার কিন্তু আলটিমেটলি যখনই পারচেস করবে যে কোনো ক্লায়েন্ট, তাদেরকে একটা আইডি দেওয়া হয় এবং এই আইডিটা বেসিক্যালি কি হয়, ডিফাইন করে দেয় তার আইডেন্টিফিকেশনকে, এবং ওই আইডি দিয়ে সে এন্ট্রি নিতে পারে, লগ ইন করতে পারে এবং তারপর সে সেখানে কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে এসএপি মডিউলের ক্ষেত্রে, যে কোনো মডিউলের ক্ষেত্রে টপ লেভেল ইউনিট হচ্ছে ক্লায়েন্ট। আমাদের সবার আগে যেটা শিখতে হবে অর্গানাইজেশন স্ট্রাকচার বা এন্টারপ্রাইজ স্ট্রাকচার। ঠিক আছে, এসএপির যে কোনো ফাংশনাল মডিউলে, এসএপির যে কোনো ফাংশনাল মডিউলে একটা নির্দিষ্ট অর্গানাইজেশন স্ট্রাকচার বা এন্টারপ্রাইজ স্ট্রাকচার যে যে ভাষা ইউজ করে আছে। এবার আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ডু মিন বাই এন্টারপ্রাইজ স্ট্রাকচার বা অর্গানাইজেশন স্ট্রাকচার, এবার আপনার ধরুন আজকে আপনি এই ক্যাপজেমিনিতে কতদিন চাকরি করছেন ম্যাডাম? 6 বছর। আপনি 6 বছরের আগের দিনটা, সব প্রথম দিনটা চলে যান, ফার্স্ট ডে একদম, মানে 2014 সময়তে। তখন আপনাকে যে সিচুয়েশান, আজকে সিচুয়েশান ডিফারেন্স হয়ে গেছে। তো তখন আপনাকে কি ছিল, যে ফার্স্ট আপনাকে কি জানতে হয়েছিল, যে ওখানে যাচ্ছেন যখন আপনার অফিস মেন বস কে আছে, যাকে বেসিক্যালি রিপোর্টিংটা করতে হবে, আপনার অ্যাকচুয়াল রোলটা কি আছে, যেটার জন্য আপনি ওখানে যাচ্ছেন প্লে করতে, আপনি যে ইন্ডাস্ট্রিতে ঢুকছেন সেই ইন্ডাস্ট্রিটা আদার্স কোন ইন্ডাস্ট্রির সঙ্গে লিঙ্কড, তার অ্যাকচুয়াল ফাংশন কি, ওই ফাংশনের সঙ্গে আপনার অ্যাক্টিভিটি কী হবে। নেক্সট, আপনার যদি কোনো সময় বস না থাকে তাহলে আপনার কোনো রিকোয়ারমেন্ট হলে আপনি কার কাছ থেকে জিজ্ঞেস করবেন, যদি কোনো অফিসিয়াল কোনো আলটিমেটলি ইউটেন্সিলস বা আদার্স কিছু দরকার হয় আপনি কার থেকে চাইবেন। ঠিক আছে, এবং আলটিমেটলি হচ্ছে আপনার টোটাল ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশান, সমস্ত কিছু আপনি জানছেন কোথা থেকে কী হচ্ছে। তো এই যে টোটাল অ্যাক্টিভিটিসটা, এটা যত তাড়াতাড়ি আপনার অ্যাবজর্ভ হয়ে যাবে, ঠিক তত তাড়াতাড়ি কিন্তু আপনি ওই ইন্ডাস্ট্রিতে ফ্লেক্সিবলি কাজ করতে পারবেন। এই জায়গাটাকে বলা হয় বেসিক্যালি অর্গানাইজেশন স্ট্রাকচার। এই স্ট্রাকচারের কতগুলো ডিভিশন আছে, কতগুলো পার্ট আছে। এই যে ক্লায়েন্ট যেটা বলছি আমরা, ক্লায়েন্ট হচ্ছে টপ লেভেল অর্গানাইজেশন ইউনিট। এই ক্লায়েন্টের ঠিক নিচে থাকে যে ইউনিট, তাকে বলা হয় কোম্পানি। ঠিক আছে, ক্লায়েন্টের ঠিক তলার ইউনিটটা হচ্ছে কোম্পানি। কোম্পানি বেসিক্যালি হ্যাঁ বলুন। না আমি যাচ্ছি, আগে ডেফিনেশনটা ক্লিয়ার করি। ক্লায়েন্টের তলায় হচ্ছে কোম্পানি। এখন ব্যাপারটা হচ্ছে কোম্পানি বলতে কি বোঝায়, কোম্পানি কাকে বলে। আমরা কিন্তু অ্যাকচুয়াল সেন্সে যেভাবে কোম্পানি ওয়ার্ডটা ইউজ করি নর্মাল লাইফে, এখানে কোম্পানি ডেফিনেশনটা কিন্তু একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে কোম্পানি হচ্ছে একটা গ্রুপ অফ অর্গানাইজেশনস, সে একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এবার হচ্ছে এক্সাম্পল, যেমন ধরুন টাটা, যেমন ধরুন রিলায়েন্স, যেমন ধরুন আইটিসি, বাঙুর গ্রুপ, ঠিক আছে,
আরপি আরপিজি গ্রুপ, এই ডিফারেন্ট গ্রুপ। দেখুন টাটা বলে কিন্তু অফিসিয়ালি কোনো কোম্পানি হয় না, রিলায়েন্স বলেও কোনো কোম্পানি নেই, বাট টাটায় কি আছে? টিসিএস, টেলকো, টিসকো, টাটা পাওয়ার, টাটা মেটালিক, এরা আছে। তাহলে কোম্পানি ফাংশনটা কি হলো? কোম্পানি হচ্ছে একটা গ্রুপ অফ অর্গানাইজেশনস। এই গ্রুপ অফ অর্গানাইজেশনসের মধ্যে তার ডিফারেন্ট যে বিজনেসগুলো আছে, তার ডিফারেন্ট যে বিজনেস অ্যাক্টিভিটিসগুলো আছে, ওই বিজনেস অ্যাক্টিভিটিস থেকে তার এক্স্যাক্ট কি গ্রোথ হলো একটা নির্দিষ্ট পিরিয়ডে, মেবি সেটা 3 মান্থস হতে পারে, 6 মান্থস হতে পারে, সাধারণত 1 ইয়ারই হয়, সেইটা তারা দেখে। কারা দেখবে? না, বোর্ড অফ ডিরেক্টরস অফ দ্যাট কোম্পানি। এইটা কিন্তু যে রিপোর্টিংটা তৈরি হয়, এই রিপোর্টিংটা কিন্তু না ব্যালেন্স শিট না প্রফিট অ্যান্ড লস, এটা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, এই স্টেটমেন্টটা কিন্তু একটা ইন্টারনাল রিপোর্ট। ভালো করে বুঝুন কথাটা ইউজ করলাম, ইন্টারনাল রিপোর্ট। ন্যাচারালি এরপরে আসবে এক্সটার্নাল রিপোর্ট। তাহলে কোম্পানির যে রিপোর্টিংটা তৈরি করছে সেটা ইন্টারনাল রিপোর্ট। ইন্টারনাল রিপোর্ট বলতে কি বোঝায়? ইন্টারনাল রিপোর্ট বলতে বোঝায় যে কোম্পানির ওই অর্গানাইজেশন কমিটিতে যারা আছে তারা বাদ দিয়ে বাকি লোক ওই রিপোর্টিংটা জানতে পারে না। আপনি কিন্তু চেষ্টা করলে ব্যালেন্স শিট যে কোনো কোম্পানির দেখতে পারেন। আজকে টাটা গ্রুপের যে কটা কোম্পানি কোড আছে, যাদের বিজনেস আছে, টিসকো, টেলকো, টিসিএস, সবার ব্যালেন্স শিট, সবার লাস্ট 3 মান্থসের কি রেজাল্ট হয়েছে, প্রফিট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে পারবেন। বাট এক্সটার্নাল রিপোর্ট কিন্তু আপনি কোনো রকমভাবে এক্স্যাক্ট টাটায় কী হচ্ছে জানতে পারবেন না। এবং আপনি বলবেন কেন আমি যদি ওগুলোকে যোগ করিনি, তাহলেও পারবেন না, কারণ ওদের সিস্টেম আপনার সিস্টেম পুরো আলাদা, কারণ ওরা কীভাবে করবে নোবডি নোজ। ঠিক আছে, নট অনলি দ্যাট যে শুধু প্রফিট দিয়ে বিচার করা হয়, অনেক কিছু বিচার আছে ওখানে। তো এই রিপোর্টিংটা তৈরি হয় কোম্পানির ক্ষেত্রে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই কোম্পানি যে রিপোর্টিংটা তৈরি করবে, ধরুন আজকে টাটার ক্ষেত্রে, রিলায়েন্সের ক্ষেত্রে, আইটিসির ক্ষেত্রে প্রচুর তাদের ইউনিট হচ্ছে। তো এই এত ইউনিট বা তাদের ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, সমস্ত জায়গা থেকে ডেটা নিয়ে একটা জায়গায় করে রিপোর্টিং করা কি পসিবল কোম্পানির পক্ষে? কোন তার বিজনেসে কত টাকা প্রফিট হচ্ছে বা কত টাকা লস হচ্ছে, সেটা কিন্তু কোম্পানি করে না, পসিবলও নয়, করেও না। ঠিক এই পারপাসে কোম্পানির নিচে একটা ইউনিট থাকে যেটাকে বলা হয় অপারেটিং কনসার্ন, যেটা বেসিক্যালি কোপা। ঠিক আছে, এটা এসফর হানাতে একটু নিয়ে এসছে কোপাটা। তো হ্যাঁ, এটাকে অপারেটিং কনসার্নকে বলা হয় কোপা, সিওপিএ। ঠিক আছে, অপারেটিং কনসার্ন, নট অপারেটিং ইউনিট। অপারেটিং কনসার্নের ফাংশনটা ভালো করে বুঝুন। আপনি কোম্পানির ফাংশন আপনার কাছে ক্লিয়ার। এবার অপারেটিং কনসার্ন কি কাজ করছে? অপারেটিং কনসার্নের ফাংশন হচ্ছে প্রফিট এবিলিটি অ্যানালিসিস। এই ক্লাসটা কিন্তু আমি ইউটিউবে দেবো, খুব ভালো করে শুনবেন। প্রফিট এবিলিটি অ্যানালিসিস কি প্রফিটেবিলিটি অ্যানালিসিসে করবে? এই যে কোম্পানির যে বিজনেসগুলো আছে, সেই বিজনেসগুলো থেকে টোটাল কি প্রফিট হয়েছে, বাট নেট রেজাল্ট কি হয়েছে, মেবি প্রফিট আর লস যাই বলুন, সেই জায়গাটাকে সে আলটিমেটলি তৈরি করে, এবং তৈরি করে সেটা কাকে রিপোর্ট করে? এখানে ক্লায়েন্টকে বা কোম্পানি যাই বলুন, কারণ ক্লায়েন্ট আর কোম্পানি অলমোস্ট সেম এন্টিটি, দুজন মোটামুটি 99.99% ক্ষেত্রে ক্লায়েন্ট আর কোম্পানি সেম হয়। ঠিক আছে, যেটা 0.01% রইল সেটা একদম একদম পরে, অনেক পরে বুঝিয়ে দেব। ঠিক আছে, তো এই যে জায়গাটাতে সে রিপোর্টিংটা কাকে করছে? ক্লায়েন্টকে করছে।
ঠিক আছে, তার মানে অপারেটিং কনসার্ন টোটালি রিলেটেড উইথ ক্লায়েন্ট। একটা ক্লায়েন্টের আন্ডারে, ভালো করে শুনে নিন, একটা ক্লায়েন্টের আন্ডারে বা কোম্পানির আন্ডারে যাই বলুন না কেন, একটাই অপারেটিং কনসার্ন থাকে। একটা কোম্পানির বিজনেস ডিফারেন্ট হতে পারে, বাট অপারেটিং কনসার্ন একটাই হয়। দেয়ার ইজ নো স্কোপ, আপনি বলুন এতগুলোকে দেখা সম্ভব, হ্যাঁ সেইরকমভাবেই তাকে তৈরি করতে হয় আলটিমেটলি। ওটা বিশাল ফাংশন, ওটা একটা। তো অপারেটিং ফাংশনের কনসার্নের ফাংশনটা কী হলো, এবার আমি আপনাকে একটা এক্সাম্পল দেবো আছে। ধরুন টিসকো অল ওভার ইন্ডিয়ায় যদি ধরি, আমি ইন্ডিয়ার প্রফিট অ্যান্ড লসটা যদি বার করতে চাই, তা দেখালো টিসকোর এখানে হাতে 40টা ব্রাঞ্চ আছে অল ওভার ইন্ডিয়াতে। এই 40টা ব্রাঞ্চের থেকে দেখা গেল 30টা ব্রাঞ্চে প্রফিট হয়েছে, 6টা ব্রাঞ্চে লস হয়েছে, আর 4টে ব্রাঞ্চে প্রফিট আর লস সেম সেম ফিগার। ও কি করবে, টোটাল 30টা ব্রাঞ্চের যা প্রফিট সেটাকে ফিগার বার করা, যেটা লস হয়েছে সেটাকে মাইনাস করা, নেট এক্স্যাক্ট ফিগারটা যাই হবে সেটা কিন্তু কোম্পানিকে রিপোর্টিং করা। আমি জাস্ট একটা ইজি ওয়েতে আপনাকে বুঝিয়ে দিলাম। এইবার এই যে টোটাল জিনিসটা হলো, ওর কিন্তু এর বাইরে আর কোনো ফাংশন নেই। ভালো করে শুনে নিন, লস কেন হচ্ছে, কেন প্রফিট হলো না, বা প্রফিট হলে কেন কম হলো, এই ডিসকাস করার জায়গা কিন্তু ওর নেই। এটা ওর এতেও পড়ে না, অ্যাক্টিভিটিসও পড়ে না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি পেলাম, ক্লায়েন্ট, তারপর পেলাম কোম্পানি, তারপর এলাম অপারেটিং কনসার্ন। আমাদের ইএইচপিতে অপারেটিং কনসার্ন লাগে না, কিন্তু কনসেপ্টটা তো বুঝে রাখতে হবে। এরপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ধরুন একটা কোম্পানিতে তারা যখন ডিসকাস করতে গেল, তারা দেখছে যে আমাদের তো এখানে এক্সপেন্স মনে লস হচ্ছে। কেন লস হলো, তাহলে কি কোনো এক্সপেন্স বেশি হয়ে গেছে, তাহলে কি কোনো আলটিমেটলি হিডেন কস্ট ঢুকে যাচ্ছে? তো এই যে ব্যাপারটা, মেজারমেন্ট করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা টোটালি ডিপেন্ড করে যে ইউনিটের ওপর। তাকে বলা হয় কন্ট্রোলিং এরিয়া, যেটা আমাদের সিও পার্ট। বোঝা গেল? কন্ট্রোলিং এরিয়া যেটা আমাদের সিও পার্ট। ঠিক আছে, কন্ট্রোলিং এরিয়ার বেসিক ফাংশন কি? কন্ট্রোলিং এরিয়ার বেসিক ফাংশন হচ্ছে আপনার কস্টিং ওরিয়েন্টেড কাজটা, টোটাল কাজটা হচ্ছে কন্ট্রোলিং এরিয়া করে। একটা অপারেটিং কনসার্নের আন্ডারে, কারণ কন্ট্রোলিং এরিয়া আপলাইন অপারেটিং কনসার্ন, একটা অপারেটিং কনসার্নের আন্ডারে এন নাম্বার কন্ট্রোলিং এরিয়া হতে পারে। এন নাম্বার কেন বললাম, কটা হবে দ্যাট ইজ ডিপেন্ডস আপন ক্লায়েন্ট, ওটা ক্লায়েন্টই ডিসাইড করেন, ওটা আমি আপনি ডিসাইড করতে পারবো না। ঠিক আছে, একটা অপারেটিং কনসার্নের আন্ডারে এন নাম্বার, এন ফর নাগপুর, এন নাম্বার অপারেট কন্ট্রোলিং এরিয়া হতে পারে। কটা হবে দ্যাট ইজ ডিপেন্ডস আপন ক্লায়েন্ট, ক্লায়েন্ট ডিসাইড করবে। ঠিক আছে, তাহলে অপারেটিং কনসার্নের ফাংশনটা কি হলো, সরি কন্ট্রোলিং এরিয়ার ফাংশনটা কি হলো? কন্ট্রোলিং এরিয়া হচ্ছে একটা অপারেটিং কনসার্নের নিচে রয়েছে এবং তার বেসিক ফাংশনটা হচ্ছে রিলেটেড উইথ কস্টিং বা কন্ট্রোলিং করা, সামথিং কন্ট্রোলিং করা। ঠিক আছে, সে কাকে কন্ট্রোল করবে? যেখানে আমাদের বিজনেস অ্যাক্টিভিটিসটা হচ্ছে, তাই তো? যেখানে আমাদের বিজনেস অ্যাক্টিভিটিসটা হচ্ছে, আমাদের বিজনেস অ্যাক্টিভিটিস কোথায় হয়? দ্যাট ইজ কল্ড কোম্পানি কোড। এর টার্মিনোলজিটাই হচ্ছে কোম্পানি কোড। ঠিক আছে, কোম্পানি কোডের ফাংশনটা কি? কোম্পানি কোডের ফাংশন হচ্ছে একটা পার্টিকুলার পিরিয়ডের মধ্যে
তার যে সমস্ত টোটাল বিজনেস ট্রানজ্যাকশানস, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানস, এভরিথিং যেটা হয় সেটা আলটিমেট যেখান থেকে হয় দ্যাট ইজ কল্ড কোম্পানি কোড। এখানে কোম্পানি কোডের এক্সাম্পল কী হবে? এখানে কোম্পানি কোডের এক্সাম্পল হচ্ছে টিসকো, টেলকো, টিসিএস। তাহলে আমরা যদি দেখি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোম্পানি অ্যান্ড কোম্পানি কোড, যেটা খুব বড় ডিফারেন্স, ন্যাচারাল কোশ্চেন এখন চলে আসবে। কোম্পানির বিজনেস হচ্ছে কোম্পানি কোড, এটা মাথায় শুধু ঢুকিয়ে দিন। একটা কোম্পানির বিজনেস অ্যাক্টিভিটিস হচ্ছে এক একটা কোম্পানি কোড। দেখুন টিসকো একরকম বিজনেস অ্যাক্টিভিটিস আছে, টেলকোয়ে একরকম আছে, টিসিএসে একরকম আছে, টাটা পাওয়ারে একরকম আছে, টাটা মেটালিকে একরকম আছে, ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস সব। এটা হচ্ছে কোম্পানি কোড। তাহলে কোম্পানি কোডে যখন এখানে বিজনেস অ্যাক্টিভিটিসটা হচ্ছে, তাহলে কোম্পানি কোড তাহলে কীরকমভাবে তৈরি করে রিপোর্টিং? কোম্পানি কোড যে রিপোর্টিংটা তৈরি করে একটা পার্টিকুলার ইন্টারভালসে 3 মান্থস পর, যে প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট স্টেটমেন্ট তৈরি করে, বেসিক্যালি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট তো পরে হয়, সেইটা এক্সটার্নাল রিপোর্টিং। কেন এক্সটার্নাল রিপোর্টিং? বাইরের লোকেরা ওটা দেখতে পারে। আপনি টিসকোর প্রফিট, টেলকোর প্রফিট, টিসিএস সব দেখতে পাবেন, ঠিক আছে? তাহলে কোম্পানির কোড কার আন্ডারে? অফিসিয়ালি কার সঙ্গে লিঙ্কড হয়? বেসিক্যালি কোম্পানির সঙ্গে। বাট অফিসিয়ালি কিন্তু টোটালি দুটোই, কোম্পানি এবং কোম্পানি কোড যখন বানাবেন দুটোকেই আপনাকে বানাতে হবে আন্ডার ক্লায়েন্ট, তারপরেই দুজনের মধ্যে লিঙ্ক আপ করতে হবে। কীরকম ব্যাপারটা হলো? দেখুন আপনার যিনি অফিসিয়াল বস উনিও কিন্তু ক্যাপজেমিনিরই এমপ্লয়ি, আর আপনিও ক্যাপজেমিনিরই এমপ্লয়ি। হতে পারে আগে পরে কেউ জয়েনিং করেছেন, বাট ফাইনালি জয়েন করার পর আপনাকে ওনার সঙ্গে লিঙ্ক করানো হয়েছে। দিস ইজ দ্য বেসিক সিনারিও, বেসিক এক্সাম্পল। এর থেকে ভালো এক্সাম্পল আপনি মনে হয় পাবেন না, ঠিক আছে? তো এরপর আর একটা ছোট্ট অর্গানাইজেশন ইউনিট আছে, সেই ইউনিটটাকে বলা হয় বিজনেস এরিয়া। বিজনেস এরিয়া বলতে কি বোঝায়? এটা সব থেকে ছোট অর্গানাইজেশন ইউনিট। বিজনেস এরিয়া হচ্ছে একটা যে কোনো কোম্পানির কোডের বা বিজনেস যেটা কোম্পানির যেটা রয়েছে তাদের জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ, ভালো করে শুনুন, জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ তারা কোথায় কতটা বিজনেস হচ্ছে সেটা দেখবার জন্য যে ইউনিটের মাধ্যমে তারা দেখে, দ্যাট ইজ কল্ড বিজনেস এরিয়া। কীরকম ব্যাপারটা হলো? জিওগ্রাফিক্যাল লোকেশন বলতে কীরকম বোঝায়? ধরুন একটা কোম্পানি কলকাতা বেসড, তাহলে কলকাতায় যখন সে বিজনেসটা করছে, কখনো পার্ক স্ট্রিটে একটা তার অফিস আছে, কখনো শ্যামবাজারে আছে, কখনো টলিগঞ্জে আছে, কখনো বেহালায় আছে, ডিফারেন্ট জায়গাতে আছে। তাহলে সে কিন্তু দেখার চেষ্টা করছে তার বিজনেস কোনখান থেকে কতটা হচ্ছে, ঠিক আছে? আপনি কোনো সময়তে বিজনেস এরিয়ার অ্যাক্টিভিটিস জানতে পারবেন না। এই বিজনেস এরিয়া তাদের যে অ্যাক্টিভিটিসটা হয়, এই বিজনেস এরিয়া কিন্তু কোম্পানি কোডের সঙ্গে লিঙ্ক নয়। খুব ভালো করে শুনে নিন, বিজনেস এরিয়া হচ্ছে ডাইরেক্টলি রিলেটেড উইথ ক্লায়েন্ট, ক্লায়েন্টের বিজনেস এরিয়া। কেন, কীরমভাবে ক্লায়েন্টের বিজনেস এরিয়া? ধরুন আপনি একটা মোবাইল পারচেস করেছেন, আপনি হয়তো কোনো কারণে কলকাতা থেকে এসে পারচেস করে গেছেন, ঠিক আছে? এবার যদি কোনো প্রবলেমস আসে, তো আপনি যেহেতু কলকাতাতে আপনাকে নাও আসতে হতে পারে, কারণ কি আপনি তখন কী করবেন? আপনি আপনার যেখানে রয়েছেন লোকেশানে দেখবেন তার সার্ভিস সেন্টার কোথায় আছে, তখন তার নিয়ারেস্ট সার্ভিস সেন্টারে গিয়ে আপনি আপনার ডকুমেন্টস দেখালে
ওরা আপনাকে সার্ভিস প্রোভাইড করে দেবে। দেখুন, মোবাইলটা যখন পারচেস করলেন আপনি কিন্তু এটা অন্য দোকান থেকে করলেন, বাট আপনি যদি ওই দোকানের কাস্টমার হতেন তাহলে আপনার বাড়ি যত দূরেই হোক না কেন, যে বিদেশেই হোক না কেন, আপনাকে ওই দোকানেই আসতে হতো। বাট আপনি কার ক্লায়েন্ট বা কার কাস্টমার? বেসিক্যালি ওই যে কোম্পানির মোবাইলটা পারচেস করছেন সেই মোবাইল কোম্পানির, সেই জন্য যে কোনো আপনার তার সার্ভিস সেন্টার থেকে আপনি হেল্প পেয়ে যাবেন। এই এক্সাম্পলটা খুব ভালো খাটে কোথায় জানেন? কলেজ স্ট্রিটে। আপনি যদি কোনোদিন কলেজ স্ট্রিট যান, দেখেছেন হয়তো, জানি না, বই যদি কোনোদিন কিনতে যান না কোনো দোকানে, আপনাকে সব দোকানদারই ডাকবে। ধরুন একটা দোকানে গিয়ে বই একটা আপনার কাগজে লেখা দেখালেন বা আপনার যে বইটা চাইছেন তার নামটা বললেন, যখনই দেখবেন ওই বইয়ের দোকানদার দেখবে ওই বইটা তার কাছে নেই, সে বলবে কি আপনাকে, আপনি একটু বসুন আমি এনে দিচ্ছি। এরম ভাববেন না যে ওটা কিন্তু তার স্টকে আছে। ওদের সঙ্গে প্রত্যেকটা দোকানদারের একটা ইন্টারনাল ট্রানজ্যাকশন আছে। ওরা কি করে, ওদের যে সাপোর্টিং যত দোকানদার আছে তাদের সঙ্গে জিজ্ঞেস করে তাদের কাছে কোনো বইটা আছে নাকি, তাদের কাছ থেকে বইটা কালেকশন করে নিয়ে চলে আসে। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ বিজনেস এরিয়া। ঠিক আছে, আপনি যে কোনো জায়গাতে সাপোর্টটা পেয়ে যাচ্ছেন। তো বিজনেস এরিয়া হচ্ছে বেসিক্যালি ব্রাঞ্চেস। আজকে কোনো কারণে একটা পার্টিকুলার কোম্পানির কোডের তার যে বিজনেস অ্যাক্টিভিটিসটা কী হচ্ছে এভরিডে বেসিসে, এভরি ফোর্টনাইট বেসিসে, এভরি মান্থ বেসিসে, এটা যেমন যার যেরকম রুলস অ্যান্ড রেগুলেশন সেটা আছে, সেটা সে রিপোর্টিং করে কাকে? ক্লায়েন্টকে। ওই জন্য বিজনেস এরিয়া অলওয়েজ রিলেটেড উইথ ক্লায়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা আগে ফার্স্ট আজকে এই অর্গানাইজেশন স্ট্রাকচারটাকে বানিয়ে ফেলি। ঠিক আছে, আপনি এসএপিতে লগ ইন করুন। এই মেটেরিয়ালস আমার লাগবে না, আপনি মিনিমাইজ করে দিন। এই দেখুন, ক্লায়েন্ট হচ্ছে 800। ঠিক আছে, এই 800টা হচ্ছে এডুকেশন ভার্সনের ক্লায়েন্ট আইডি অল ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, তো যে এখানে দেখুন প্রথম যেটা স্ক্রিন খুলেছে ইজি অ্যাক্সেস স্ক্রিন। এই ইজি অ্যাক্সেস যে স্ক্রিনটা, এইটা হচ্ছে বেসিক্যালি আপনার যারা এন্ড ইউজার কাজ করে তাদের জন্য। যারা ইমপ্লিমেন্টেশন করবে তাদের জায়গাটা হচ্ছে এই ওপরে যেখানে কার্সরটা ব্লিঙ্ক করছে, এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি আপনার যারা ইমপ্লিমেন্ট করে তাদের জায়গা। ঠিক আছে, এখানে আমরা বাই ওয়ে অফ টিকোড, মেনু পাথ যাই বলুন দিয়ে আমরা এন্ট্রি করতে পারবো। এসএপিতে মোটামুটি আমার যে কটা নোটস করা আছে ওখানে সব কটারই মেনু পাথ দেওয়া আছে কম বেশি, যেটা হয় আর যতটা হবে। আর হচ্ছে আপনার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টিকোড দেওয়া আছে। ঠিক আছে, এবার টিকোডের সুবিধাটা কি হচ্ছে, টিকোডটা হচ্ছে আলটিমেটলি তাড়াতাড়ি কাজ করার জন্য কাজে লাগে। ঠিক আছে, আর মেনু পাথটা কি, মেনু পাথটা হচ্ছে স্টেপ বাই স্টেপ যাওয়ার জন্য মেনু পাথ। ঠিক আছে, তো আমি আগে ফার্স্ট একটা মেনু পাথ দিয়ে ঢুকছি। ঠিক আছে, এসএপিতে ইমপ্লিমেন্টেশন ওরিয়েন্টেড কাজ করবার জন্য
মেনু পাতে এন্ট্রি নেওয়ার টিকট হচ্ছে এসপিআরও। এসপিআরওর ফুল ফর্ম হচ্ছে এসএপি প্রজেক্ট রেফারেন্স অবজেক্ট, এসপিআরও লিখুন। শুধু এসপিআরও লিখুন, এসপিআরও, এসএপি প্রজেক্ট রেফারেন্স অবজেক্ট। ওখানে টাইপ করুন এসপিআরও, এন্টার। দেখুন যতবার আমি আইএমজি কথাটা ইউজ করব, যতদিন আইএমজি কথাটা ইউজ করব, আইএমজি মানে হচ্ছে এসএপি রেফারেন্স আইএমজি। ভুলেও কোনোদিন আইএমজি ইনফরমেশন ক্লিক করবেন না, আইএমজি এটাতে ক্লিক কোনোদিন করবেন না। আইএমজি মানে হচ্ছে এসএপি রেফারেন্স আইএমজি। আইএমজি ফুল ফর্ম কি? ইমপ্লিমেন্টেশন গাইড, মানে ইমপ্লিমেন্ট করবেন তার গাইড। এখানে দেখুন টোটাল মেনু পাথ যত আছে, যেগুলোর মেনু পাথ হয় সব দেওয়া আছে, ঠিক আছে। মোটামুটি যা ফাংশনাল মডেলগুলো হয় তার অনেকটাই এই একই একটা জায়গা থেকেই করা যায়। এবার হচ্ছে আমাদের ফার্স্ট কাজ কি ছিল? এন্টারপ্রাইজ স্ট্রাকচার। আমরা এই এন্টারপ্রাইজ স্ট্রাকচারটা এইটা, এখানে দেখুন একটা লেফট সাইডটা অ্যারো আছে। যখন আপনি কোনো পার্টিকুলার মেনু পাতে ঢুকবেন তখন লেফট অ্যারোতে ক্লিক করতে হবে। লেফট অ্যারোতে ক্লিক করুন। এবার হচ্ছে দেখুন আপনাকে ডিফাইন করতে হচ্ছে কোম্পানি, ঠিক আছে। তাহলে আপনাকে ডেফিনেশনের লেফট অ্যারোতে ক্লিক করতে হচ্ছে। হলো কোম্পানিটা টোটালি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, ফিনান্সিয়াল। দেখুন এখানে কী কী হচ্ছে, দেখুন ডেফিনেশনে কী কী আছে: ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কন্ট্রোলিং, লজিস্টিক্স জেনারেল, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনস, মেটেরিয়ালস ম্যানেজমেন্ট, লজিস্টিক্স এক্সিকিউশন, প্ল্যান্ট ম্যানেজমেন্ট এবং এই এইচআর ম্যানেজমেন্ট। এই এতগুলো কাজ কিন্তু আমাদের এই একটা মডিউল দিয়ে, মানে এসএপি এই সফটওয়্যার দিয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস করছি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কাজ করছি, তাহলে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মধ্যে ঢুকবো। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে ঢুকুন। এবার দেখুন এইখানে আমার আর কিন্তু অ্যারো নেই। এবার এক্সিকিউশন, এটা একটা ঘড়ির মতো সব বাটন এসে গেছে। যখন কোনো মেনু পাতের মধ্যে এরকম ঘড়ির মতো বাটন এসে যাবে তাহলে জানবেন যে আপনার এটাই লাস্ট জায়গা। এবার এইখানেই ঘড়িতেই ক্লিক করতে হবে, তাহলে আমি সামনের দিকে ঢুকে যাব, সামনের স্ক্রিনে। আর আমাকে স্টেপ বাই পরের স্টেপ কিছু নেই যে যেখানে ঢুকতে হবে। এই ঘড়ির মতো বাটনগুলোকে বলা হয় এক্সিকিউশন বাটন, এক্সিকিউটেবল বাটন, ঠিক আছে। এবার দেখুন এইখানে লেখা আছে ডিফাইন কোম্পানি, ক্রেডিট কন্ট্রোল এরিয়া, বিজনেস এরিয়া, কোম্পানি কোড সব দেওয়া আছে। এবার দেখুন বাঁ দিকে লেফট সাইডে একটা বই দেওয়া আছে, কি লেখা আছে? আইএমজি অ্যাক্টিভিটি ডকুমেন্টেশন। এর মানে কি? আজকে এসএপি প্রত্যেকটা এরম যে স্টেপ বাই স্টেপ করে রেখে দিয়েছে তার এগেনস্টে ডকুমেন্টেশন বানিয়ে রেখে দিয়েছে। আপনি যদি জানতে চান যে ডিফাইন কোম্পানি কাকে বলে, তাহলে আপনি সিম্পল ডকুমেন্টেশন ঢুকে যান। ঢুকে গিয়ে এটা দেখুন, এখানে কোম্পানি সম্বন্ধে যা ডেফিনিশন দেওয়ার, যা কথা বলার সব এসিপি করে দিয়েছে। দেখুন আমি আপনাকে ডেফিনেশনের লিস্ট তৈরি করে দিয়েছি। নেট থেকে আপনি আরও লিস্ট পেতে পারেন, আপনি বাজারে বই কিনলে পেতে পারেন। জানবেন এইখানে যেটা আছে এইটা কিন্তু 100% রাইট, ওখানে ভুল থাকতে পারে, এখানে কোনো ভুল নেই, কারণ এটা এসিপি এজির নিজস্ব বানানো, ঠিক আছে। তাহলে যে কোনো ডাউটস হলে, যে কোনো জায়গা থেকে কিছু জানতে গেলে আপনি এখানে জেনে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে 85% মেনু পাতের টিকোড হয়। টিকোড মানে কি? ট্রানজ্যাকশান কোড, ঠিক আছে। এরকম স্টেপ বাই স্টেপ না ঢুকে ডাইরেক্ট টিকোডে ঢোকা যায়। তাহলে এই যে ডিফাইন কোম্পানি, দেখবেন আমার ম্যানুয়াল যেটা রয়েছে ওখানে ডিফাইন কোম্পানিতে টিকোড দেওয়া রয়েছে OX15, ঠিক আছে। আপনি এইখানে টিকোডে ঢুকলেও যা হবে, আর ডাইরেক্টলি প্রথমে ওই এসপিআরও না লিখে OX15 দিল, ঠিক সেইখানেই ঢুকে যাবেন। আমরা দেখাচ্ছি করে। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি এই যে মেনু পাথটা, এই মেনু পাথটার টিকোড OX15, ন্যাচারালি একটা ডাউট যে আমি কী করে জানবো এটা OX15। এইখানে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশন,
অ্যাডিশনাল ইনফরমেশন, ডিসপ্লে কি, আইএমজি অ্যাক্টিভিটি মানে ইমপ্লিমেন্টেশন গাইড অ্যাক্টিভিটি। ঠিক আছে, এর মধ্যে যদি ঢোকেন, এইটাকে একটু বড় করে দিন, লাস্ট 4 ডিজিট হচ্ছে টি কোড, OX15, কোম্পানি কোডের টি কোড হচ্ছে OX02, বিজনেস এরিয়া OX03, এরকম। ঠিক আছে, যেটা ইচ্ছা আপনি মেনু পাতা মনে রাখতে পারেন, এটা মনে রাখতে পারেন। একজন ডাক্তার যদি বলে যে আমি ওষুধের নাম মনে রাখতে পারছি না, তাহলে তো মুশকিল। আপনাকে টোটাল, আপনি কিন্তু আজকের দিন থেকে আর কিন্তু না পেশেন্ট, না নার্স, না কম্পাউন্ডার, না কিছু, আপনি কিন্তু আজ থেকে ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করছেন। আপনাকে পুরো অ্যাক্টিভিটিসে জানতে হবে, অর্থাৎ ন্যাচারালি আপনাকে এটার উপর পুরো কন্ট্রোল আপনাকে রাখতে হবে। কীভাবে কন্ট্রোল রাখবেন, কী করবেন, সব আমি বলে দেবো। ঠিক আছে, এই টি কোড মুখস্থ করার রুলস আছে। ঠিক আছে, তো একটা সময় তন্ময় সব টি কোড মুখস্থ করে ফেলেছে, জানি না এখন পর্যন্ত সব ভুলে গেছে। ঠিক আছে, তো এই যে জায়গাটা আছে, এইখানে আপনার ওয়েক্স দেখুন, আমি এখানে ঢুকছি একবার। ঠিক আছে, এই স্ক্রিনটা দেখুন, এই এক্সিকিউশন বাটন ক্লিক করলাম, এই স্ক্রিনটা খুলে গেল। তো এখানে নিউ এন্ট্রিজ আছে। আবার আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখুন একই স্ক্রিন দুটো খোলা যায় না। ঠিক আছে, আপনাকে আমি খুলে দেখাচ্ছি একটা জিনিস, দেখুন /OX115, দেখুন এখানে একটা ছোট্ট এরর দেবে, তো খুলে দেবে। হ্যাঁ, এরর দেবে, ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে লকড, কারণ যেহেতু একবার খুলে ফেলেছেন, আপনি ইয়েস করেই খুলুন, ওখানে নিউ এন্ট্রিজ বাটন আসবে না। দেখুন একই স্ক্রিন খুলেছে। ঠিক আছে, তাহলে আপনি যদি এখানে না ঢুকে যদি ডাইরেক্টলি ধরুন কোনো কারণে আপনি OX15 করতেন, তাহলে কিন্তু আপনি এই স্ক্রিনে ঢুকে যেতেন ডাইরেক্টলি। তাহলে মেনু পাত দিয়ে ঢোকা আর টিকট দিয়ে ঢোকা, এই দুটো জিনিসের ডিফারেন্স বুঝতে পারলেন। এইবার আপনি একটা জিনিস শিখুন, একটু স্ক্রিন মুখস্থ করা শুরু করুন। শুনলে অবাক হলো, কথাটা সত্যি। ভালো কনসালটেন্ট হতে গেলে স্ক্রিন মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই। যত স্ক্রিন মুখস্থ আপনার থাকবে, তত আপনি এক্সপার্ট হবেন প্রবলেম সলভ করতে গিয়ে। কারণ আপনি আজকের দিনে বলবেন না স্যার হোয়াটসঅ্যাপ না, আপনাকে অন স্পট ওভার দ্য ফোন প্রবলেম শুনে 90% ক্ষেত্রে ওখানেই সলিউশন দিতে হবে আপনাকে। ঠিক আছে, কি করেছিল, কি ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে। ঠিক আছে, হ্যাঁ হয় না সবসময়তে, কিন্তু চেষ্টা করতে হবে। এবার হচ্ছে দেখুন, যে স্ক্রিনে এসএপি, যে স্ক্রিনে এই নিউ এন্ট্রিজ বাটনটা থাকবে, জানবেন আপনাকে নিউ এন্ট্রিজ করতে হবে। এটা একদম কান খুলে শুনে নিন। যে স্ক্রিনে নিউ এন্ট্রিজ বাটন থাকবে, জানবেন নিউ এন্ট্রিজ আপনাকে করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? নিউ এন্ট্রিজ করুন। এবার কোম্পানি একটা কোড চাইছে, এসএপি না সমস্ত কিছু হয় কোড বেসিস। কোম্পানির কোড হচ্ছে 6 ডিজিট আলফা নিউমেরিক নাম্বার। 6 ডিজিট আলফা নিউমেরিক নাম্বার। আলফা নিউমেরিক বলতে কি বোঝায়? না, ABC XYZ পুরোটা আলফা হতে পারে, 1 2 3 4 5 6 হতে পারে, ABC 1 2 3 হতে পারে, 1 2 3 ABC হতে পারে, মানে আলফাবেট অথবা নিউমেরিক দুটো মিক্সড করে। ঠিক আছে, এটাকে বলা হয় আলফা নিউমেরিক। ঠিক আছে, ম্যাক্সিমাম 6, আমি 4 ডিজিটও করতে পারেন, বাট নট মোর দ্যান 6।
দিন ওখানে। এটা কিন্তু গ্রুপ বানাচ্ছেন, টাটা বানাচ্ছেন, হ্যাঁ সেটা খেয়াল রাখবেন। হ্যাঁ আপনি যে কোনো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডেসক্রিপশানে কোম্পানির নাম লিখুন। কোম্পানির কোডটাকে দিয়ে দিন। হ্যাঁ এবার দেখুন এখানে নেম টু বলেছে, যেটা বেসিক্যালি হচ্ছে অনেক সময় নাম বড় হয়ে গেলে তখন দুয়ে লিখতে হয়, আদারওয়াইজ লেখার দরকার নেই। এবার দেখুন এই যে স্ট্রিট, পোস্ট বক্স, পোস্টাল কোড, সিটি, এই যে চারটে ফিল্ড আছে, এই ফিল্ডটা হচ্ছে অপশনাল ফিল্ড। এই ফিল্ডের অপশনাল কোনটা, রিকোয়ার্ড কোডটা, এটা আমরা যখন পরবর্তী দিনে বুঝবো। তো এইগুলো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, যতটা সম্ভব দিয়ে দিন। বাট এখানে দেখুন সবটাই কিন্তু ফিল্ডে আপনাকে ম্যানুয়াল ইনপুটের জায়গা। বাট এই যে বাকি তিনটে ফিল্ড দেখুন, এই যে কান্ট্রি, না কান্ট্রিতে দেখুন এখানে একটা ড্রপ ডাউন, ল্যাঙ্গুয়েজ এখানে দেখুন ড্রপ ডাউন, কারেন্সি দেখুন ড্রপ ডাউন। তার মানে এই যে ফিল্ডগুলো যেগুলো ওপরে চারটে আছে, এটা আপনি যা ইচ্ছা দিতে পারেন, ঠিক আছে। বাট কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ এবং কারেন্সি, এটা যেমন এসএবি যেটা তৈরি করে রেখে দিয়েছে, এখান থেকে আমাকে নিতে হবে ড্রপ ডাউন থেকে, ঠিক আছে। তো দিয়ে দিন যা ইচ্ছা। কান্ট্রি আইএন, ইন্ডিয়া। কারেন্সি আইএনআর। ঠিক আছে, এবার সেভ। কন্ট্রোল এসও করতে পারেন বা এখান থেকে এটাও করতে পারেন। আচ্ছা এই যে রিকোয়েস্ট জেনারেট যেটা হচ্ছে, আপাতত আমি আপনাকে রিকোয়েস্ট জেনারেটটা বলবো, এটা কন্টিনিউ করে চলে যান। আমি যখন এর পরে যখন এগুলো বোঝাবো তখন, ঠিক আছে, হলো, এটা সব বুঝিয়ে দেবো। এবার হচ্ছে আমরা কোম্পানিটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। কোম্পানি, এবার আমরা করব কোম্পানি কোড ক্রিয়েশন, ঠিক আছে। কোম্পানি কোড ক্রিয়েশনটা কি, ধরুন এবার আপনাকে একটা ছোট্ট টি কোড দিয়ে দেখিয়ে দিচ্ছি। কোম্পানি কোডের টি কোড হচ্ছে OX02, ঠিক আছে। এবার আপনি বসে আছেন কিন্তু একটা অন্য স্ক্রিনে, ভালো করে দেখুন, নট ইজি অ্যাক্সেস। আপনি বসে আছেন একটা অন্য স্ক্রিনে, মানে অন্য টি কোডের মধ্যে বসে আছেন। আপনি এই
জায়গায় বসে যদি কোনো কারণে নতুন কোনো টিকট দিতে চান, তাহলে অফিসিয়ালি আপনাকে ব্যাক করে প্রথম স্ক্রিনে আসতে হবে এবং সেখান থেকে টিকট দিতে হবে। বুঝতে পারলাম? ইজি অ্যাক্সেসে। তো এরকম হতে তো পারে আপনি এমন একটা স্ক্রিনে বসে আছেন, আপনাকে 4 থেকে 5 বার ব্যাক করতে হবে, যেটা টাইম কনজিউমিং। তো সেই জন্য এসএপি বলেছে যে ওই স্ক্রিনেই বসে আপনি নতুন স্ক্রিনে যেতে গেলে টিকট দেওয়ার আগে /n দিয়ে তার সঙ্গে আপনি টিকটটা দিয়ে দেবেন OX02। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তাহলে এই স্ক্রিনের ওপরই ওই স্ক্রিনটা খুলে যাবে। আপনি একসঙ্গে আর একটা টিকটও শিখিয়ে দিচ্ছি, সেম জিনিস। আপনি চাইছেন আমার এইটাও খোলা থাকবে, খুব ভালো করে শুনুন, আর আমার নতুন টিকটটা নতুন স্ক্রিনে খুলবে, তখন হয়ে যাবে এটা /OX02। ঠিক আছে? এইটা দেখুন, এইটা কিন্তু নতুন স্ক্রিন হয়ে গেল। এবার আপনি যদি চাইতেন ওইখানে খুলবেন, তখন হচ্ছে যে ওই স্ক্রিনে বসে আছেন /NOX02। ঠিক আছে? আপনি ওই স্ক্রিনেই খুললেন। ঠিক আছে? তাহলে /n হচ্ছে একটা স্ক্রিনে যেখানে বসে আছি সেই স্ক্রিনেই নতুন স্ক্রিন খোলা, আর /O হচ্ছে নতুন স্ক্রিনটা খুলবে, বাট নতুন স্ক্রিনটা কিন্তু ওই পুরোনো স্ক্রিনের জায়গাটা নতুনভাবে খুলবে, সেপারেট স্ক্রিনে। ঠিক আছে? এটা দিক গেল। আর আপনি যদি এই স্ক্রিনে বসে এখন নতুন স্ক্রিন আবার একটা এমনি খুলতে চান, ধরুন একটা আমি নতুন স্ক্রিন খুলবো, তখন এইটা হচ্ছে এই বাঁ দিক থেকে 4th বাটন, এইটা ক্রিয়েট নিউ সেশন, নতুন স্ক্রিন মিনস নতুন সেশন। আপনি এখানে যদি ক্লিক করেন আপনার একটা নতুন সেশন খুলে যাবে। দেখুন নতুন সেশন খুলে গেল। ঠিক আছে? তাহলে একসঙ্গে আপনার ম্যাক্সিমাম 7টা মতো স্ক্রিন খোলা যায়। ঠিক আছে? এনিওয়ে, তো আপনি নিউ এন্ট্রিসে ক্লিক করুন। কোম্পানি কোডের কোড হচ্ছে 4 ডিজিট আলফানিউমেরিক নাম্বার। কোম্পানি কোডটা কি? যেখানে আমরা বিজনেস অ্যাক্টিভিটিস করব, এই কোডটা কিন্তু মনে রাখবেন, লিখে রাখবেন। ব্যাক করতে গেলে আপনাকে এই ইয়ালো দিয়ে ব্যাক করতে হবে। ঠিক আছে? আপনি ঢুকে গেছেন না, লাল দিয়ে কেটে দিন আগে ফার্স্ট জায়গাটা। ইয়েস, হ্যাঁ এবার এলো OX02, রাইট, OX02। ঠিক আছে? আপনি নিজে করুন, আপনি নিজে কোনো অসুবিধা নেই। আপনি দাঁড়ান এক করে দিয়ে দিচ্ছি আপনাকে, দাঁড়ান /n। এবার আপনি OX02 করুন। না, স্ল্যাশ দেওয়ার দরকার নেই, শুধু OX02 দিলেই হবে, স্ল্যাশ দিতে হবে না। OX02 নিউ এন্ট্রিজ। এইটা হচ্ছে কোম্পানি কোডের কোড হচ্ছে 4 ডিজিট আলফানিউমেরিক নাম্বার। আপনি কোম্পানি কোডের কোডটা কিন্তু মনে রাখবেন, কারণ যা কাজ আপনার এই কোম্পানি কোডেই হবে। ঠিক আছে? তো কোম্পানি কোডের কোডটা দিন। আলফা নিউমেরিক, যা সব আলফা নিউমেরিক মোটামুটি। ড্রপ ডাউনে যাবেন না, ম্যানুয়ালি দিন। ড্রপ ডাউনে যাবেন না, নতুন কোড ম্যানুয়ালি দিতে হবে। যেরকম নাম দিতে, সে পুরোনো কোম্পানির নামও দিতে পারে, নতুন কোম্পানি দিতে পারে, যেটা ইচ্ছে। সেটা তো কোম্পানি হলো, এরম না যে কোম্পানি আর কোম্পানি কোডের নাম সেম হবে, হতে পারে, বাট সেম হবেই কোনো গ্যারান্টি নেই। যেমন টাটা হচ্ছে কোম্পানি, না তার সেটা তো অন্য ব্যাপার, লিঙ্ক অন্য জিনিস।
দেখুন টাটা আর টিসকো কি একই নাম? টাটা টেলকো কি একই নাম? তো এইখানে নাম অন্য হতেই পারে, কোনো অসুবিধা নেই, বাট কোডটা ডিফারেন্ট হবে। কোডটাও এক হতে পারে, লিঙ্ক আমি অন্যভাবে করব। ঠিক আছে, দুটো কিন্তু আলাদা ডেটাবেসে স্টোর হচ্ছে, দুটো এক জায়গায় স্টোর হলেও দুটো আলাদা ডেটাবেস। সিটি দিয়ে দিন। কান্ট্রি আইএন, কারেন্সি আইএনআর, ইংলিশ সেভ। ওই নামে অলরেডি আছে। দেখুন একটা জিনিস দেখবেন, এসএপিতে যদি কোনো এরর হয় না, ও যে জায়গাটা এরর আছে সেই জায়গাটা আপনাকে শুধু নক করে দেবে রেড মার্ক দিয়ে। নেই, এন্টার মারুন, সেভ হয়ে যাবে। এন্টার মারুন। এবার সেভ করুন। এবার দেখুন আপনাকে পুরো জায়গাটা স্ক্রিন খুলে দিল। এখানে কোম্পানি কোড সম্বন্ধে আরও ডিটেলস ইনফরমেশান দেওয়ার জায়গা। ঠিক আছে, এই স্ক্রিনের মধ্যে দেখুন একটা জায়গায় আছে কান্ট্রি ফিল্ডে, এখানে একটা রাইট মার্ক। যখন কোনো ফিল্ডের কোনো ফিল্ড এরকম রাইট মার্ক থাকবে, জানবেন এটাকে বলা হয় ম্যান্ডেটারি ফিল্ড। এটা আপনাকে দিতেই হবে, বাকিগুলো না দিলেও চলবে, ও কপি করে নেবে, বাট এইখানে কান্ট্রি আপনাকে দিতেই হবে ফিল্ডটা। ঠিক আছে, তো কান্ট্রিটা একবার দিয়ে দিন, ভেরিফাই করে দিন। দিয়ে এখানে কন্টিনিউ, নিচে কন্টিনিউ, হ্যাঁ কপি হলো, কন্টিনিউ। এটা যে ওটা সেভ করলেন কনফার্মেশন, এটা কন্টিনিউ করে দিন। তাহলে কি হলো, কোম্পানিও ক্রিয়েট হয়ে গেল, কোম্পানি কোডও ক্রিয়েট হলো। যখন দেখুন এই যে কোম্পানিটা ক্রিয়েট হলো এবং কোম্পানি কোড ক্রিয়েট হলো, আপনি কার আন্ডারে ক্রিয়েট করলেন? দুটোই করলেন কিন্তু ক্লায়েন্টের আন্ডারে। ঠিক আছে, কারণ কি আপনাকে কি করে বুঝলেন? দেখুন আপনি যখন কোম্পানি কোড ক্রিয়েট করেছেন, আপনাকে কিন্তু কিছু চাইনি। আবার যখন কোম্পানি যখন ক্রিয়েট করেছেন তখনও কিছু চাইনি যে কার আন্ডারে করছেন। তার মানে যখন কোনো জিনিস এসএপিতে বানাবেন, যখন চাইবে না, তাহলে জানবেন যে এটা কিন্তু ডাইরেক্টলি ক্লায়েন্টের আন্ডারে হচ্ছে। ইন ফিউচার আমাকে পরবর্তীকালে এটাকে লিঙ্ক করতে হতে পারে। ঠিক আছে, তাহলে আমার দুটো ক্লায়েন্টের আন্ডারে হয়েছে, এবার আমি এই দুটোকে লিঙ্ক করব। কি লিঙ্ক না, কোম্পানি কোডটাকে কোম্পানির সঙ্গে লিঙ্ক করব। এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অফ কোম্পানি উইথ কোম্পানি কোড। OX16/n দিয়ে করুন, OX16। হ্যাঁ, এবার দেখুন যখন আপনার কোনো হবে, ওই কী নাম বলে ওটাকে, অ্যাসাইনমেন্ট হবে, 95% ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে নিউ এন্ট্রিজ বাটন থাকবে না। 95% আছে, পরে যখন হবে দেখাবো। এই যে জায়গাটা আছে, তাহলে এইখানে আপনি কি করবেন, সব সময় আপনাকে অ্যাসাইন করতে গেলে পজিশন বাটনে ক্লিক করতে হবে। এই যে পজিশন, ওখানে ক্লিক করুন। তাহলে আপনাকে ফার্স্ট আছে কোম্পানি কোডটা, কোম্পানি কোডের কোডটা দিন, যেটা 4 ডিজিট দিয়েছেন সেইটা। যদি আপনি মনে করেন ভুলে গেছেন, হতে পারে, না ওটা আপনার ছিল না, ওটা ছিল কোম্পানি কোড, ওটা কোম্পানি ছিল, আপনি ভুলে গেছেন, হতেই পারে বুঝে গেছেন। আপনি দেখুন ভুলে গেছেন তো, আমি দেখিয়ে দিচ্ছি, আপনি মনে থাকার করা দরকার নেই, কষ্ট করে এইখানে ড্রপডাউনে চলে যাবেন। ঠিক আছে, ও লিস্ট শো করবে, আপনি এই লিস্ট থেকে দেখে বার করতে পারেন। দেখুন লিস্টটা অনেক বড়, কারণ 2400, 2043। আপনি এখানে ফাইন্ড বাটন আছে, ঠিক আছে, ফাইন্ডে ক্লিক করুন।
করে এখানে এখানে আপনি কি আপনি কোনো একটা কিওয়ার্ড দিন যে আপনি কি নামে করেছেন বা কি এতে আপনার এসে যাবে। একটু বেশি করে দিতে হবে, নাহলে তো বুঝতে পারবে না। ফাইন বাটনে ক্লিক করুন, এবার কিওয়ার্ডটা দিন, কেবি কি ছিল এস, এবার এক্সিকিউট করুন। দেখুন এসে গেছে আপনার ওই যে KB21 দেখেছেন, ওটাকে ডাবল ক্লিক, ওটাকে কন্টিনিউ করুন, হয়ে গেল। এইবার চাইছে কোম্পানির কোড, মানে যেটা আপনি প্রথম ক্রিয়েট করেছেন গ্রুপ হিসাবে, যেটা 6 ডিজিট, ওর কোডটা সেমভাবে ওটাকেও ফাইন্ড আউট করতে পারেন, মনে থাকলে ম্যানুয়ালি দিয়েও দিতে পারেন, যেটা ইচ্ছা সেমভাবে ফাইন্ড আউট করতে পারেন, সেমভাবে। এটা হবে না কারণ এবিসি প্রচুর আছে আপনার, ওই জন্য কি বলুন তো, এখানে এখানে ফাইন্ড এ প্লাস, ওটারও অপশন করে দিচ্ছে, ফাইন্ড এগেন, ফাইন্ড প্লাসে যান, দেখুন সব পরপর আসবে আপনার। ওই যে এবিসি কনসালটেন্ট এবার এসে গেল, ওই যে এইটাই আপনার 01, ঠিক আছে, ডাবল ক্লিক করুন, হলো। দেখুন এইখানে কোম্পানি কোড আর এটা হচ্ছে কোম্পানির কোড, দুটো ম্যাচ করলো, করে সেভ। এইবার লিঙ্কটা হয়ে গেল, ঠিক আছে, কন্টিনিউ। ক্লিয়ার। আর লাস্ট আজকের একটা জিনিস দেখি দিই, বিজনেস এরিয়া। বিজনেস এরিয়া কি, /NOX03, /NOX03 বিজনেস এরিয়া, টিকোড OX03 /NOX03। /N দিয়ে OX03, OX না /N, প্রথমে /N হবে, কারণ যেহেতু আপনি ওই ওই এতে বসে রয়েছেন, টিকোডটা হচ্ছে OX03, আর যেহেতু আপনি ওখানে বসছেন সেই জন্য /N দিতে হচ্ছে আপনাকে। নিউ এন্ট্রিজ, এখানে যেহেতু দেখুন ক্লায়েন্টের আন্ডারে হচ্ছে, আপনি মাল্টিপল বিজনেস এরিয়া পরপর ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। এখানে বিজনেস এরিয়ার কোড, তার ডেসক্রিপশন, ঠিক আছে। বিজনেস এরিয়ার কোড ম্যাক্সিমাম 4 ডিজিট হয়, আমার পাশে ডেসক্রিপশনটা দিয়ে দেন, কি এরিয়ার নামটা কি আছে। ঠিক আছে, করে দিন, দিয়ে সেভ করে দিন। সেভ করে দিন। হ্যাঁ, হলো। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম কোম্পানি ক্রিয়েশন, কোম্পানি কোড ক্রিয়েশন, কোম্পানি কোডের সঙ্গে কোম্পানি কোডে অ্যাসাইনমেন্ট, এবং বিজনেস এরিয়া। দেখুন টি কোডগুলো মনে রাখা সহজ উপায় কি, দুটো দেখুন দুটো জিনিসই প্যারালাল হয়েছে, একটা 15-16, 2-3, ঠিক আছে। 15 হচ্ছে কোম্পানি কোড ক্রিয়েশন, 16 হচ্ছে কোম্পানি কোডের সঙ্গে ওর অ্যাসাইনমেন্ট। দুই OX15 হচ্ছে কোম্পানি কোড কোম্পানি ক্রিয়েশন, OX16 হচ্ছে কোম্পানি কোডের সঙ্গে কোম্পানি অ্যাসাইনমেন্ট, OX02 হচ্ছে কোম্পানি কোড ক্রিয়েশন, OX03 হচ্ছে আপনার এর কী বলে বিজনেস এরিয়া ক্রিয়েশন, ঠিক আছে। তো এগুলো করতে করতে হয়ে OX03,
OX02টা হচ্ছে আপনার কোম্পানি কোড ক্রিয়েশন। ঠিক আছে, তো এগুলো করতে করতে হয়ে যাবে, এগুলো এমন কিছু বিশেষ চাপের হয় না, ও আস্তে আস্তে হয়ে যায়। ঠিক আছে, তো এইটা থাকলো, আমরা নেক্সট দিনকে এর পরবর্তী স্টেপগুলো করব। ঠিক আছে, ঠিক আছে।